এই যে জুলাই চার্টারের কথা বলছে, জুলাই চার্টারে তো আসলে অনেকগুলো নোট অফ ডিসেন্ট দিয়েই হচ্ছে বর্তমান যে সরকারি দল বিএনপি তারা কিন্তু মেনে নিয়েছে কিছু কিছু কিছুতে তাদের কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল। সেই নোট অফ ডিসেন্ট গুলো কিন্তু সাবসিকুয়েন্টলি আপনার এই আহ, যখন গ্যাজেট করা হলো, গ্যাজেটের মধ্যে কিন্তু আর নোট অফ ডিসেন্ট গুলো ছিল না। এখন জুলাই চার্টারের ব্যাপারে কিন্তু তারপরে গভর্নমেন্ট যেটা বলছে সেটা হচ্ছে আমরা তো এগুলোকে বাস্তবায়ন করতে চাই, পরিবর্তনগুলো তো যৌক্তিক পরিবর্তন যেগুলো দরকার সেগুলো আমরা চাই। কিন্তু এখন এই যে তাদের চাওয়াটাকে আসলে অ্যাকশনে নিয়ে যাওয়া, অর্থাৎ ইমপ্লিমেন্টেশনের জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে কি করতে হবে, সেটা তো সংসদে বসে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া সম্ভব। কিন্তু এই হচ্ছে সংসদে আমার। বসে আলোচনাটা আসলে সেদিকে এগোচ্ছে না, সেটাই আমরা দেখতে পাচ্ছি। বরঞ্চ বিরোধী দল এর পক্ষ থেকে সংবিধান ছুঁড়ে ফেলা, আবার বিরোধী দলের কেউ কেউ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন ছুঁড়ে ফেললে আবার পুড়িয়ে আনার সুযোগ থাকবে, পুড়িয়ে ফেলা ইত্যাদি ধরনের কথাবার্তা আসছে। আপনার কাছে এই প্রশ্নটা আমি করবো যে সমস্যা কি সব সংবিধানে? এরকমও বলা হচ্ছে যে সংবিধান মানলে তো এতক্ষণ জেলে থাকতে হতো, খালেদা জিয়া মুক্ত হতে পারতেন না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি এই প্রশ্নটা একটু তুলে রাখি আপনার কাছে, আগে এটা একটু জানতে চাই যে আপনি যে বলছেন যে মানুষ তো আসলে বুঝতেই পারে নাই যে গণভোটের কি বিষয় ছিল, এটা নিয়ে আমরা আগেও অনেক আলোচনা করেছি, মানে গণভোটের সময় আবার তার আগেও আলোচনা করেছি যে আসলে আসলে সবাই জানে কিনা গণভোটের প্রশ্নগুলোও যে কি সেটাও কি মানুষ বুঝতে পারছে কিনা। এখন তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এটি প্রতারণার দলিল, জাতীয় প্রতারণার দলিল, অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল। আপনি কি তাই মনে করেন এটা আসলে একটা প্রতারণার দলিল? আম, প্রতারণা বলতে ওনারা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কিন্তু এই জুলাই চার্টার যখন আপনার গ্যাজেট হলো তখনই কিন্তু বলেছিলেন যে পোস্টম্যান রীতিমতো সিদ্ধান্ত নিয়ে বসে আছেন, এরকম একটা খুবই ফানি কমেন্ট কিন্তু ওনার তখনই ছিল। যে সিদ্ধান্তগুলো ওনারা দিয়েছিলেন সেটাকে হুবহু না রেখে যিনি সংকলন করছেন তিনি তার মতামতগুলো ঢুকিয়ে দিয়েছেন, এই কথাগুলো ওনাদের আপত্তির জায়গাটা ছিল। ফলে জুলাই সনদের কোন কোন বিষয়গুলোকে নিয়ে ওনারা মানতে রাজি, কোন কোনগুলোকে ডিসেন্ট নোট অফ ডিসেন্ট আছে, সেখানে তো অনেকগুলো পলিটিক্যাল পার্টির লিডাররা উপস্থিত ছিলেন সে সময়, তারাও সেই বিষয়গুলো অবগত আছেন। এখন ইন্টারিম গভর্নমেন্ট যেই পদ্ধতিতে যেভাবে আসলে কাজগুলো করেছে সেগুলোর পদ্ধতি নিয়ে তো প্রশ্ন তোলার সুযোগ তো আছে। আমি নিজেও তাদের এই প্রক্রিয়াগুলো রাজনৈতিক দলের সাথে কথা বলা কিংবা সংবিধানের যেমন ধরুন পার্টিকুলার ওনারা যখন সংস্কার প্রস্তাবটা নিয়ে আসলেন, সংস্কার প্রস্তাবের আদ্যোপান্ত আমরা লাইন বিটুইন লাইন্স কিন্তু পড়ার চেষ্টা করেছি এবং বোঝার চেষ্টা করেছি। একটা টিম গঠন করে রীতিমতো আমরা এক মাসের উপরে সময় নিয়ে আমরা তাদের এই সংশোধনী প্রস্তাবগুলোকে বোঝার চেষ্টা করেছি। সেখানে যে কথাগুলো নিয়ে আসা হয়েছে, যেমন ধরেন আমি উদাহরণ হিসেবে বলছি, জাস্ট কোনো কারণে এটাকে সিলেক্টিভ আলোচনা না, আমি জাস্ট উদাহরণ হিসেবে মনে আসলো বলে বলছি যে ওনারা বলছেন যে ধর্মনিরপেক্ষতা বাংলাদেশ সংবিধানের আসলে শুরু থেকে কখনোই ছিল না, জনগণ চায়ও না, এটা চাপিয়ে দেওয়া হয়েছে। বিষয়টা কি আসলেই তাই? আমরা যদি 72-এর সংবিধানের ব্যাকগ্রাউন্ড গুলো চিন্তা করে দেখি বা আমরা যে সমস্ত রচনাগুলো, যে সমস্ত একাডেমিক রেফারেন্স গুলো পাই সেগুলো যদি দেখি, আসলে এটা তো মোটেও আহ, সঠিক স্টেটমেন্ট না। তারপরে এই যে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়বাদ, এই জাতীয়তাবাদ, এই সমস্ত কথাগুলো যে সংবিধানের মধ্যে ছিল, ওনারা ওখানে বলার চেষ্টা করছেন যে যে এখানে সমাজতন্ত্রের ব্যাপারটা কখনোই মানুষ চায় নাই। এটাও তো মোটেও সঠিক স্টেটমেন্ট না। অর্থাৎ ওনারা দেখা যাচ্ছে কি রীতিমতো মন গড়া ইতিহাস লিখেছেন সেখানে। এই ইতিহাস কোত্থেকে লিখছেন, কার মাথা থেকে বেরোচ্ছে, এটাও আমরা পরিষ্কার না। যদিও একটা কমিশন হয়েছিল, কমিশনে কে কোন অংশটা নিয়ে কাজ করেছেন, কে লিড করছেন, কে এটাকে ইতিহাসের বিকৃতি ঘটিয়ে উল্টো পাল্টা কথা সেখানে আমাদের ওপর চাপিয়ে দিচ্ছেন, সেটাই এখন হচ্ছে নেগোসিয়েশন করে আপনার 12-13টা রাজনৈতিক দলের সাথে নেগোসিয়েশন করছেন, যার যার কোনো কিছুই আসলে আমি নাগরিক হিসেবেও জানি না। আমার তো নিজেরই আপত্তি আছে ওই কথাগুলোর উপরে। আমাদের নিজেদের পড়াশোনার ভিত্তিতে আমি বুঝতে পারছিলাম যে হচ্ছে তারা কতগুলো সিরিয়াস মিস রিপ্রেজেন্টেশন করেই কতগুলো নিজেদের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বিশেষ একটি রাজনৈতিক দলের প্রতি আনুগত্য তাদের সেই সময় থেকে, সেই মানে প্রধান যিনি ছিলেন, ঐকমত্য কমিশনের প্রধান যিনি ছিলেন, তার আচার আচরণের মধ্যেও যেরকম রাজনৈতিক এক ধরনের আহ, কি বলবো, কোন একটা রাজনৈতিক দলের দিকে লিনিয়েন্সির যে ব্যাপারটা, সেটাও কিন্তু আমরা দেখছিলাম যে অনেক বেশি সফট কর্নার তার মধ্যে কাজ করছে। তিনি তো অবজেক্টিভিটিও ধরে রাখতে পারেননি, ফলে এই পুরো কাজের প্রক্রিয়াটি নিয়েও হচ্ছে সিরিয়াসলি প্রশ্ন তোলার মতো সুযোগ আছে। এবং আম, সেখানে পুরো প্রস্তাবনাগুলোকে আসলে নতুন ভাবে রিভিজিট করাটা খুবই জরুরি। যেটা যেভাবে এসছে সেভাবে যদি যায় তাহলে আমাদের নিজেদেরই অনেক আপত্তি থাকবে এবং ভবিষ্যতে হয়তো আমাদেরকেই আদালতের দ্বারস্থ হতে হবে অনেকগুলো বিধানকে বাতিল করার জন্য। আবার হয়তো এই নতুন কনস্টিটিউশনের অধীনে হয়তো আমাদেরকে, যদিও কেউ
নতুন কেউ কনস্টিটিউশন করার উদ্যোগ নেন কেউ, বা সংসদে যদি সেই আলোচনাগুলো এসে সিদ্ধান্ত হয়, তাহলে হয়তো সেটার অধীনেই আমরা আদালতে দৌড়াতে হবে যদি ওই এই আদালতে ফরম্যাটে দ্বারস্থ হওয়ার কথা বলছেন, আবার একটা রিট ইতিমধ্যে হয়ে আছে, চ্যালেঞ্জ করেও কিছুটা অংশ আর কি, সেটার একটা প্রক্রিয়া চলছে। কিন্তু দুঃখিত। কিন্তু এই যে একটা বিষয় আপনি বলছিলেন যে প্রধান, এবং আমরা দেখেছি মানে ঐক্যমত্য কমিশনের প্রধান তো ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তারপরেই আছেন প্রফেসর আলী রিয়াজ, তারা এই কাজটা করলেন। এবং রাষ্ট্রপতি যে এই আদেশটা দিলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যেটি দিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এখন সংসদে দাঁড়িয়ে বলছেন যে রাষ্ট্রপতিকে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কি এই আদেশ দিতে পারেন। তখন উত্তরে রাষ্ট্রপতি বলেছেন আমি তো পারি না, আমাকে পারাচ্ছে। এটি তিনি সংসদে এই কথাটি বলেছেন। এই যে তাকে পারানো হলো, মানে জবরদস্তি এক রকমের। আহ এই বিষয়গুলো আসলে এটিরও কোনো আইনি ব্যাখ্যা আছে কিনা, বা এটি আইনগতভাবে এরকম করে পারানো যায় কিনা রাষ্ট্রপতি? দেখুন, রাষ্ট্রপতি পদটা আমাদের বর্তমান সংবিধানে যেভাবে আছে সেখানে আসলে ওনার ক্ষমতা তো আসলে খুব বেশি কিছু নেই। সত্যিকার অর্থে প্রধান বিচারপতি নিয়োগ, যদিও এটাও খুবই রেটরিক, প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে এবং আহ, এরকম আরেকটি পদ আছে, আমি বলতে মনে পড়ছে না, তা দুটো পদের ক্ষেত্রে হচ্ছে আপনার তাকে কোনো রকমের প্রধানমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করতে হয় না। কিন্তু অন্যান্য সকল বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে আম, তার সমস্ত কার্যগুলো নিয়োগ কিংবা অন্যান্য কার্যগুলো সমাধান করবে। ফলে তাকে প্রতিটা মুহূর্তে আসলে প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েই সমস্ত কাজগুলো করতে হয়। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতির আসলে ক্ষমতার যে ভারসাম্যের প্রশ্নটা, সেগুলো নিয়ে তো আমরা ক্রিটিসাইজ করছি অনেক আগে থেকে। সংবিধানের কিছু মৌলিক ক্ষমতা কাঠামোর পরিবর্তন দরকার, সেগুলো নিয়েও আমরা কথা বলছি বহুদিন ধরেই। তো এই জায়গাগুলোতে আম, রাষ্ট্রপতি অধিকাংশ ক্ষেত্রে আসলে ডিক্টেটেড। রাষ্ট্রপতি যে বক্তৃতাগুলো দেন, সেই বক্তৃতাটাও তো তার নিজের কোনো বক্তৃতা না, সেটাও হচ্ছে লিখে দেওয়া বক্তব্য, যেটা তার কাছে পাঠানো হয়। সেটা অনেকগুলো প্রসেসের মধ্যে একদম মন্ত্রী পরিষদ পর্যন্ত হয়ে ঘুরে টুরে এসে ওনার হাতে যখন আসে, উনি শুধু হচ্ছে আসলে রিডিং করেন। এর বাইরে তো আসলে ওনার ডিসিশন মেকিং কিংবা স্বাধীন কোনো মতামত দেওয়ার এখতিয়ারও নেই। কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে ব্যত্যয় দেখছি যে তিনি মিডিয়াতে নানান ধরনের কথা বলছেন, যে তাকে জোর করে করানো হয়েছে, করা হয়েছে। সেই জোর করে করানো হয়েছে এটা তো খুবই অনুমিত। তিনি যখন ওই পজিশনটাতে থাকছেন, সেই থাকা মানে হচ্ছে তার উপর যে আসলে এই কাজগুলো হচ্ছে কিংবা এক ধরনের চাপ যে আছে, সেটা তো আসলে না বোঝার মতো কোনো বিষয় না। তিনি সবগুলো কাজে আসলে এরকমই করেছেন, তার নলেজের বাইরে অধিকাংশ কাজ। কিন্তু এইটা আমাদের স্ট্রাকচারাল জায়গাটাই এটা, উনি নতুন করে করছেন বা প্রথম কোন রাষ্ট্রপতি এরকম পরিশ্রমে পড়েছেন, বিষয়টা সেরকমও না। না, এটা অধিকাংশ এইটা ক্ষেত্রেই ওই রাষ্ট্রপতির রোল চেঞ্জ। রাষ্ট্রপতি এভাবেই নিয়োগ হন আমাদের দেশে, যে যেই সরকার ক্ষমতায় আছেন তার সাথে অ্যালাইন্ড থাকেন সেই রাষ্ট্রপতি, ফলে তাদের একটা একরকম মানে কোঅর্ডিনেশনটা বোঝাপড়া ঠিকঠাক থাকে। মতো বোঝাপড়া হয়ে যায়। কিন্তু এখানে যদি জবরদস্তি হয় যে পারি না আমি, আমাকে পারাচ্ছে, তাহলে সেটি একটা বিশেষ জায়গা তৈরি হয় কিনা। মানে একে তো সরকারের কথা রাষ্ট্রপতি মুখ দিয়ে বলছেন, কিন্তু তারা আসলে একই মতে বিশ্বাস করছেন। আর এখানে যখন বলছেন আমাকে জবরদস্তি, আমাকে পারানো হচ্ছে, আমি জানি না আমাকে দিয়ে করানো হচ্ছে, এই বিষয়গুলো যখন, সেটি কি কোনো বিশেষ আইনি জায়গা আপনি আইনজীবী হিসেবে দেখেন কিনা এটি আইনের ব্যাপার? এখন হচ্ছে সেটা রেমেডি তো আসলে কোথাও নাই। তিনি যেগুলো বলছেন সেটা প্রুফ করতে পারার জন্য আসলে সেই সময়ে যদি উনি বেঁকে বসতেন, তাহলে যদি ওনার মতো পজিশন যদি ধরে রাখতেন যে না আমি করবো না, হুম, বা অ্যাটলিস্ট হচ্ছে কথা বলার চেষ্টা করা, সেই জায়গাগুলোকে অবজেকশনটা রেজ করার চেষ্টা করা, তাহলেও হয়তো কোনো না কোনো জায়গায় আলাপ আলোচনাগুলো সাধারণ মানুষের মধ্যে উঠতো। কিন্তু উনি তো যথাসময়ে সে কাজগুলো করেননি। একটা একটা গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার পরে পরিবর্তিত পরিস্থিতিতে হচ্ছে তিনি মুখ খুলছেন এবং নির্বাচিত সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করে হচ্ছে আবার উল্টো কথাগুলো বলছেন। এখন সেটার তো অন্য ধরনের আবার মিনিং তৈরি হয়। ফলে তার উপরে জোর জবরদস্তি সঠিক হয়েছিল কিনা হয়নি, সেটাও তো আর আমাদের যাচাই করারও তো কোনো সুযোগ নেই। শুধু ওনার মুখের বক্তব্য ছাড়া অন্য তেমন কিছু কিন্তু এভিডেন্স আমাদের হাতে থাকছে না। কারণ আপনি প্রিভিয়াস গভর্নমেন্টের কাউকে নিয়ে এসে যে এটার জন্য বিচারের মুখোমুখি করবেন কিংবা কোনো আইনি প্রক্রিয়ার মধ্যে যাবেন, সেটাও আসলে একটা জটিল প্রক্রিয়া, বা হুম। ঘোষিত কোনো বা নির্ধারিত কোনো স্পেসিফিক আইনি প্রক্রিয়াও আসলে আমাদের এই এই সংবিধানে বলুন কিংবা সংবিধানের বাইরে অন্য কোনো আইনে তেমন কিছু বলা নেই কিন্তু। স্পষ্ট। তার মানে ওই যে একটা গান আছে, সেই গানে মানে যেমনে নাচাও তেমনি নাচি, রাষ্ট্রপতি সেই তেমনি প্রথমটা না। আসলে, যে যেমনে একসাথে তাকে নাচানো হচ্ছে তেমনি তিনি নাচছেন।